সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ, মাথাপিছু আয় ছাড়াচ্ছে ভারতকেও। ঊনপঞ্চাশ বছরে দেশে বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন, নিজস্ব অর্থায়নে হচ্ছে পদ্মা সেতুর মতো প্রকল্প। এবং মুদ্রা রিজার্ভ এখন পাকিস্তানের দ্বিগুণের বেশি, ছাড়িয়েছে $4,200 কোটি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয় মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ভারত পাকিস্তানের প্রায় 2 যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক যাত্রা মসৃণ ছিল না তাদের মতো। তবু অর্থনীতির নানা সূচকে বহু আগে পেছনে ফেলেছে পাকিস্তানকে। আর 10 গুণ বড় অর্থনীতির দেশ ভারতকে সব সূচকে হারাতে না পারলেও বিজয়ের 49তম বছরে মাথাপিছু আয় ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। 9 মাস যুদ্ধের পর বলতে গেলে কিছুই ছিল না। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাস্তাঘাট, ঘর বাড়ি, যোগাযোগ ব্যবস্থা। যাত্রার শুরুতে 1972 সালে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি আর খাবারের অভাব। বৈদেশিক ভাণ্ডারও ছিল শূন্য। সেই বাংলাদেশই এখন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল সেই পাকিস্তানি এখন আর্থসামাজিক সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের চেয়ে। শুধু তাই নয়, স্বাধীনতার 73 বছরে ভারত পাকিস্তান যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে মাত্র 49 বছরে। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে 3 দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। মাথাপিছু জিডিপির ক্ষেত্রে পাকিস্তানকে টপকে গেছে বহু আগেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $1,888, যেখানে ভারতের হবে $1,877। একটা সময় ছিল যখন দেশে চিকিৎসা এবং সচেতনতার অভাবে শিশু মৃত্যুহার ছিল অনেক বেশি। 49 বছরে এক্ষেত্রে অবাক করার মতো উন্নতি করেছে বাংলাদেশ। প্রতি 1000 জনে ভারতে শিশু মৃত্যুর হার যেখানে 30 আর পাকিস্তানে 58, সেখানে বাংলাদেশে মাত্র 22 জন। শিক্ষার হারের ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রেও শীর্ষে বাংলাদেশ। আয়তন বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে বেশি জনবহুল হলেও জন্ম নিয়ন্ত্রণ হারে এগিয়ে বাংলাদেশ। গড় আয়ুর ক্ষেত্রেও বাংলাদেশ থেকে পিছিয়ে ভারত পাকিস্তান। দারিদ্র্যসীমা বিবেচনায় 3 দেশের মধ্যে খুব বড় পার্থক্য না থাকলেও দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। আমাদের সমস্ত কর্মকাণ্ডে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে দারিদ্র্য দূরীকরণ। পাকিস্তানের এখনো যারা দেশ পরিচালনা করেন তারা মানুষের প্রতিনিধি নন, তারা আর্মির প্রতিনিধি এবং তারা আর্মির স্বার্থটাই বেশি দেখেন। বিদ্যুতের সুবিধাভোগীর হারেও ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এবারে যে একটা 7 ইকোনমিক জিডিপিতে যোগ হয়েছে, এটার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু পিছন দিকে বিদ্যুতের কারণে শিল্প বেড়েছে, বিদ্যুতের কারণে যা সকলের ঘরে আলোকিত হয়েছে, মানুষের সাহস সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল হয়েছে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া। তৈরি পোশাক রপ্তানিতেও ভারত পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আর প্রবাস আয়ে ভর করে বিজয়ের 49 বছরে এসে পাকিস্তানের তুলনায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের 49 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 8 ভাগ ছাড়িয়েছে। মাথাপিছু আয় $129 থেকে বেড়ে হয়েছে $2,079। প্রথম অর্থ বছরে মাত্র 786 কোটি টাকার বাজেট এখন 5,68,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ সহ নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের অন্ধকার ভবিষ্যৎ দেখেছিলেন অর্থনীতিবিদরা। কেউ কেউ বাংলাদেশকে উন্নয়নের টেস্ট কেসও বলেছিলেন। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুলি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। 1972-73 অর্থ বছরে 628 কোটি থেকে 51 গুণ বেড়ে বর্তমানে দেশে জিডিপির আকার
31,800 কোটি ডলারে দাঁড়িয়েছে। গত কয়েক দশক ধরে 1 ভাগ হারে বাড়লেও সবশেষ দশকে 2 ভাগ বেড়েছে প্রবৃদ্ধি। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে বেড়েছে বাজেটের আকার ও মাথাপিছু আয়। অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অবকাঠামো উন্নয়ন। নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকার বেশি খরচে তৈরি হচ্ছে পদ্মা সেতু। পিলারের উপর সব স্প্যান বসানোয় এখন দৃশ্যমান সেতুর পুরো কাঠামো। ধারণা করা হচ্ছে এ সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে প্রায় 1.5%। দ্রুতগতির আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। নির্ধারিত সময় উদ্বোধন করতে দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 53 ভাগ। আমার বিশ্বাস তারা বলেছে আগামী বিজয় দিবস মানে 21 সালের যে বিজয় দিবসটা আমরা উদযাপন করব, সেই উদযাপনের সময় তারা এটা করতে পারবে। এইটা আরেকটা বিরাট উল্লম্ফন আমাদের জন্য, কারণ একদিকে পদ্মা সেতু মাত্র কদিন আগে শেষ করলাম উপরের অংশ। নিম্ন আয়ের দেশ থেকে উন্নত দেশে যেতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে 100 অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে সরকার। আগামী 2030 সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরির লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে ঢুকবে এবং ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে তাকে ঘুরতে হবে। কিন্তু সেখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা যে অর্জন করেছি সেটা বিশ্বের কাছে একটা বিস্ময়কর বলেই প্রতিভাত হচ্ছে। এদিকে 2023 সালের মধ্যে মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার বিদ্যুৎ কেন্দ্র এবং 2025 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 49 বছরের অর্থনৈতিক অগ্রগতি ও এর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিন এবং বিজয় দিবসের শুভেচ্ছা। স্যার, আমার প্রতিবেদনগুলো দেখছিলাম, তো আপনার কাছে জানতে চাইব যে বিজয়ের প্রায় অর্ধশত বছর সময়ের মধ্যে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক সব সূচক এবং অনেক খাতেই বেশ উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। যে গতিতে এখন দেশ এগোচ্ছে তা 2041 সালে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে কতটুকু পূরণ করতে পারবে? আপনাকে ধন্যবাদ। মুজিব বর্ষে বিজয়ের দিনে আপনাদেরকে সম্প্রীতি শুভকামনা জানাই। এখন নবান্নের সময় না, এইটা বাংলাদেশ যে উন্নয়নের বিস্ময় এটা পূরণ হয়ে গেছে কথা। আপনাদের রিপোর্টগুলো খুব চমৎকার, ফ্যাক্ট বেস, বস্তুনিষ্ঠ এবং হৃদয়গ্রাহী। কিন্তু আমি একটু ভিন্ন মাত্রায় বলতে চাই, বাংলাদেশে এইবারের বিজয় দিবসে যেটা ভিন্ন সেটা হলো সারা পৃথিবী বাংলাদেশের একটা অত্যন্ত ইতিবাচক বলিষ্ঠ ভাবমূর্তি দেখছে যে বাংলাদেশ এমন অর্জন করেছে। 11 বছর আগে অমর্ত্য সেন বলেছিলেন যে বাংলাদেশের সামাজিক সূচক অনেক ভালো, যদিও তার মাথাপিছু আয় অর্ধেক ভারতের চেয়ে। এখন আমরা ভারতকে ধরে ফেলেছি। এইবার তো IMF বলছে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি, আগামীতে আবারও ছাড়াবো, সেই রকম আছে। পাকিস্তানকে 2017 সনে ছাড়িয়েছি। একটা কথা লক্ষ্য করবেন, যখন দেশ স্বাধীন হয় তখন আমরা 1 টাকা দিয়ে 60 পাকিস্তানি পয়সা পেতাম। এখন আমরা আমাদের 1 টাকা দিয়ে পাকিস্তানের 2 রুপি কিনতে পারি। এই হলো বাংলাদেশের অবস্থা এবং এটা সম্ভব হয়েছে। আমি আর বেশি তথ্য আর নতুন করে দেব না। এটা সম্ভব হয়েছে এইভাবে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী, অধ্যবসায়ী, বিশেষ করে জাতির পিতার ভাষায় এই দেশের কিষানি এবং শ্রমজীবী মানুষ অক্লান্ত পরিশ্রম করে। এখন যেটা সুবিধা হয়েছে গত 12 বছরে, এটার যে নেতৃত্ব, যে উদ্ভাবনী নেতৃত্ব, যে সাহসী নেতৃত্ব জনবন্ধু শেখ হাসিনা দিয়েছেন, যার ফলে আমরা এই যে 2018 সনে একটা বড় বাধা অতিক্রম করে LDC থেকে ডেভেলপিং কান্ট্রি, বাধাগুলো লক্ষ্য করতে হবে। মাথাপিছু আয়, GNP পার ক্যাপিটা, ওইটা আমরা অতিক্রম করেছি। আর একটা হলো ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, EVI, এইটা দরকার ছিল 0.33 চেয়ে কম, আমাদের হলো 0.25 এখন। অর্থাৎ আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রচন্ড গুণশিয়ারা অর্জন করেছি।
আর একটা ছিল হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে আমাদের হয়তো 66%, আমরা সেখানে 70% অর্জন করেছি। যে কোনো দিকে তাকান না কেন অর্জন করেছি, কোনো প্রশ্ন নাই। এই জন্য বলছি যে পৃথিবীতে এখন বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। কর্ণফুলী টানেল জানতে বলেন, চাইবো যে দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ, কিন্তু তারপর একটা সমালোচনা কিন্তু প্রায় আমরা শুনি যে দেশে আয় বৈষম্য এখনো তেমন কমেনি। তো আয় বৈষম্যের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এইভাবে দেখছি জিনিসটাকে যে দারিদ্র 1972 সনে 7.5 কোটি মানুষের মধ্যে 6 কোটি লোক দারিদ্র সীমার নিচে ছিলেন, আর এখন 16.5 কোটি মানুষের মধ্যে এই কোভিডের দুশ্মন আসার আগে 3.5 কোটি লোক দারিদ্র সীমার নিচে ছিলেন। কোভিডের কারণে কিছু মানুষ আবার নিচে নেমে গেছিলেন, কিন্তু সরকারের যে প্রচন্ড ত্রাণ সামগ্রী বিতরণের প্রোগ্রাম, এতে তারা আবার দারিদ্র থেকে পরিত্রাণ পেয়েছে না। হ্যাঁ, বঙ্গবন্ধু নিজে অনেকবার বলেছেন, জনবন্ধু শেখ হাসিনা বারবার বলছেন যে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে, এটা সুষম হবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু 75-এর পট পরিবর্তনের পরে যেভাবে অর্থনীতিটাকে একেবারে বাজার অর্থনীতি থেকে নিয়ে যাওয়া হলো, তারপরে প্রবৃদ্ধিটা তখন তেমন হয় নাই। এখন প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই প্রবৃদ্ধির সাথে বৈষম্য চলে এসেছে। বৈষম্য কিন্তু দৃষ্টিকটুর পর্যায়ে আছে, কোনো প্রশ্ন নাই। এই বৈষম্যকে দূর করা আমাদের একটা জাতীয় অগ্রাধিকার ভিত্তিক একেবারে ওয়ার্ল্ড ফুটিং এ একটা কর্ম হিসেবে নেওয়া দরকার। আমি মনে করি যে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান করে একদিকে আয় রোজগার করা যাবে, একদিকে দারিদ্র্য নিরসন হবে, এবং অন্যদিকে আয় বৈষম্যে লাগাম টানা যাবে। কিন্তু যখনই এগুলো হচ্ছে, পৃথিবীর বেশিরভাগ দেশ এবং রাষ্ট্র আমাদেরকে কিন্তু প্রশংসা করছে, কিন্তু কিছু কিছু দুরাচার, বিশেষ করে বাংলাদেশের কিছু পাকিস্তানি জঙ্গি মনোভাবাপন্ন পরাজিত শত্রু, তারা বারবার সাম্প্রতিককালে জাতির পিতার ভাস্কর্য ভাঙা নিয়ে যে ভাষায় তারা কথা বলেছেন, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাদের কিন্তু মনে রাখা উচিত, বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা, এক এবং অভিন্ন। বঙ্গবন্ধুকে টাচ করা, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আঘাত করা মানে কিন্তু বাঙালি রাষ্ট্র বাংলাদেশকে আঘাত করা। তাদেরকে কিন্তু ছাড় দেওয়া মোটেও ঠিক হবে না। তারা বলছে সরকার নাকি সন্ত্রাসী ভাষায় কথা বলে। সন্ত্রাসীরা যদি এরকম কথা বলে, তাহলে তাদের সঙ্গে নরম ভাষায় কিন্তু আলাপ আলোচনা করা ঠিক হবে না, তাদেরকে দমন করতে হবে, এই হলো কথা। আর দারিদ্র্যের কথা বলেছি, শিল্পায়ন প্রয়োজন, বিশেষ করে কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল। এই ক্ষেত্রে জনবন্ধু শেখ হাসিনা যে প্রণোদনা দিয়েছেন 20,000 কোটি টাকা, ওইটা চলছে না। ওই ব্যাংকগুলোকে বোঝাতে হবে এবং কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজকে একটা কাঠামোর মধ্যে এনে বছরে, প্রথম বছরে 1 লক্ষ, দ্বিতীয় বছরে 2 লক্ষ বা 3 লক্ষ ইউনিটকে এনে তাদেরকে প্রকল্প তৈরি করার কাজ শিখাতে হবে, এবং কি করে তারা ব্যাংক থেকে অর্থায়ন নিতে পারবে। এবং ব্যাংকগুলো তো এখন 4.5%, শতকরা 4.5%। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রা আরো উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে বিশ্বের সবার সামনে। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন $4,209 কোটি, তখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মাত্র $2,040 কোটি। অর্থাৎ বিজয়ের 49 বছর পরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণের বেশি। প্রবাসী আয় ও রেমিটেন্সে ভর করে এক বছর রিজার্ভ বেড়েছে $1,000 কোটি বেশি। সরকারের প্রস্তাব অনুযায়ী রিজার্ভ অলস ফেলে না রেখে বড় উন্নয়ন প্রকল্পে কাজে লাগানোর বিষয় বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের 15 ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3,211 কোটি। গত এক বছরের রিজার্ভ $1,000 কোটি বেড়ে এখন $4,200 কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। প্রতি মাসে $400 কোটি আমদানি ব্যয় ধরে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 10 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। মূলত বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, করোনায় আমদানি ব্যয় ও বৈদেশিক মুদ্রার চাহিদা কমা এবং বিভিন্ন দাতা সংস্থার বৈদেশিক ঋণ সহায়তা ও অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে বলছে কেন্দ্রীয় ব্যাংক। পয়সা প্রণোদনার কারণে
এখন তো মানুষ অ্যাকাউন্টের থ্রুতে টাকা পাঠালেই 1 লাখ টাকা পাঠালে 1,02,000 টাকা পায়। আগে যে অনেক সময় অনেক কিছু কিনে নিয়ে আসতো, স্বর্ণ থেকে শুরু করে অনেক কিছু আনতে পারতো তারা। এখন তো যেহেতু তারা ফ্রিকোয়েন্টলি দেশে আসছে না বিমান চলাচলের কারণে, ফলে তারা ওই টাকাগুলোও তারা বাইরে নাম দেশে পাঠিয়েছে। বৈধ পথে প্রবাসী আয় বাড়ায় রিজার্ভে দিন দিন রেকর্ড হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $5,000 কোটি মাইলফলক অতিক্রম করবে। $500 বিলিয়ন একটা ফান্ড আমরা করতে পারি, যে ফান্ড থেকে টাকা দিয়ে সরকার পাবলিক প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করতে পারবে, অ্যাট্রাকটিভ করতে পারবে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে। এদিকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা সংকটের মধ্যে নিয়মিত রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ ফোনে 7.5 কোটি গ্রাহক এখন খুব সহজে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে সেবা নিতে পারবেন। এজন্য নগদ ও গ্রামীণ ফোনের মধ্যে চুক্তি সই হয়েছে। এতে গ্রামীণ ফোনের গ্রাহকরা *167# ডায়াল করে সহজে নগদের অ্যাকাউন্ট খুলে সেবা নিতে পারবেন। বুধবার অনলাইন বৈঠকে সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, নগদ ও গ্রামীণ ফোনের এই উদ্যোগ দেশে আর্থিক অন্তর্ভুক্তির জন্য বড় অর্জন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।